যদি প্রশ্ন করা হয় বিজ্ঞান আগে না গবেষণা আগে, আচ্ছা, এই প্রশ্ন তো আমরা করতে পারি ভাষা আগে না ব্যাকরণ আগে। এর উত্তর খুব সহজ, আগে ভাষা। মানুষের যোগাযোগের জন্য অর্থবহ শব্দ তৈরি করা দরকার। শব্দের পর শব্দ গেঁথে বাক্য গঠিত হয়, এবং বাক্যটি একে অপরের কাছে বোধগম্য হলেই শুধু যোগাযোগ হয়। সমাজ প্রতিষ্ঠার একটি বড় উপায় হচ্ছে মানুষের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করা, ভাবের যাতে আদান প্রদান হতে পারে। সুতরাং আমরা কথা বলতে পারি আগে ভাষা, তবে শৃঙ্খলিত ভাষা, নিয়মবদ্ধ ভাষা প্রাথমিকভাবে মানুষ যোগাযোগের উপায় হিসেবে বিবেচনা করতে শুরু করে। কারণ যদি অর্থবহ সেন্টেন্স বা বাক্য তৈরি করা না যায়, তাহলে ভাবের আদান প্রদান হবে না। সুতরাং ভাষা আগে না ব্যাকরণ আগে, আমরা বলতে পারি ভাষাই আগে। এবং যদি এই প্রশ্ন করা হয় বিজ্ঞান আগে না গবেষণা আগে, আমরা দেখি এই যে পৃথিবী গোল, আমরা এখন জানি পৃথিবী কমলা লেবুর মতো উত্তর দক্ষিণ মেরুতে একটু চাপা, কিন্তু গোল। এটি একেবারে প্রাথমিক কালে আমরা কিভাবে প্রমাণ করব? বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে আমাদের চারপাশের যে জগৎটা, প্রাকৃতিক জগৎ, সেই জগৎটা একটা নিয়মের অধীন। সবকিছুই নিয়মবদ্ধভাবে সম্পন্ন হয়। যেমন কিছুক্ষণ আগে বললাম পৃথিবী গোল, এবং পৃথিবী তার অক্ষের চারিদিকে 24 ঘন্টায় আবর্তিত হয়। এটাকে আহ্নিক গতি বলি। এই আহ্নিক গতির কারণেই আমরা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখে থাকি। সুতরাং এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। প্রকৃতির জগৎটা প্রাকৃতিক নিয়ম দ্বারা নিয়মবদ্ধ। কোথাও কোথাও কখনোই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় না। এই নিয়মটাকে জানা, প্রকৃতির এই নিয়মটাকে জানা খুব বেশি প্রয়োজন। জেনে প্রকৃতিকে বদলানোর জন্য এই জ্ঞানের প্রয়োজন। আমরা প্রকৃতির এই জ্ঞানটা যদি না জানি, প্রকৃতিকে তো বদলাতে পারবো না। সুতরাং জগৎ হচ্ছে আমাদের দুটো, একটা প্রাকৃতিক, আরেকটা হচ্ছে সামাজিক। আমরা সমাজ তৈরি করলাম, মানুষ সম্পর্ক তৈরি করলাম, সম্পর্কটাকে দৃঢ়বদ্ধ করবার জন্য, ভাবের আদান প্রদানের জন্য ভাষা তৈরি করলাম। পরে সুশৃঙ্খল ভাবে ভাষায় যাতে আমরা সংঘবদ্ধভাবে আমরা আমাদের চিন্তা চেতনাগুলোকে সঞ্চয় করে রাখতে পারি, স্টোর করে রাখতে পারি, জেনারেশনের পরে জেনারেশনে সেগুলোকে ডিসিমিনেট করতে পারি, সেই জন্য সঞ্চয়ের দরকার ভাষার মাধ্যমে। সেই ভাষা আমরা নিয়মবদ্ধ করবার জন্য ব্যাকরণ আবিষ্কার করি। সুতরাং আগে ভাষা, তারপরে ব্যাকরণ। আমাদের প্রাকৃতিক জগৎটা যেটা নিয়মবদ্ধ, সেই নিয়মগুলোকে জানতে হয়। নিয়মগুলোকে জেনে নিয়মটাকে প্রয়োগ করে প্রকৃতির দুনিয়াটাকে আমরা বদলাতে পারি। আমি সব সময় বলে থাকি প্রচন্ড বাইরে গরম, আমরা গরম থেকে নিষ্কৃতি পেতে পারি যদি আমরা জানি যে কিভাবে একটি রুমকে, আবদ্ধ ঘরকে ঠান্ডা করতে হয়, শীতল করতে হয়। সেই জন্য আমাদের একটি ডিভাইস দরকার, সেটা হচ্ছে এসি, এয়ার কন্ডিশনার। সেই ডিভাইস দিয়ে আমরা ঘরকে শীতল করতে পারি। অর্থাৎ আমরা প্রকৃতির জগৎটাকে বদল করতে পারি, মডিফাই করতে পারি, এবং আমাদের লাইফটাকে কমফোর্টেবল করতে পারি। যদি বদল করবার নিয়মটা না জানতাম, তাহলে কিন্তু কখনোই আমরা বদলাতে পারতাম না, লাইফটাকে কমফোর্টেবল করতে পারতাম না। প্রাকৃতিক জগৎটাও তেমনি। এই যে বললাম পৃথিবী গোল, আমরা কিভাবে বুঝলাম? একেবারে প্রাথমিক কালে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছি। কেমন যুক্তি? যেমন আমরা বললাম পৃথিবী গোল কেন? সমুদ্রের পাশে যে যদি আমরা দাঁড়াই, তাহলে সমুদ্রকে দেখা যায় একেবারে দূরে, মনে হয় বেঁকে এটা আকাশের সঙ্গে মিশে গেছে। পৃথিবী যদি গোল না হতো এমনটি হতো না। অথবা যখন কোনো জাহাজের দেখা যায়, প্রথমে তার মাস্তুল দেখা যায়, ধোঁয়া দেখা যায়, পরে সম্পূর্ণ জাহাজটাকে দেখা যায়। যদি পৃথিবী গোল না হতো, তাহলে এমনটি ঘটতো না। এগুলো যুক্তির উপর নির্ভর করে আমরা পৃথিবী গোল এই কথাটা বিশ্বাস করতাম। কিন্তু এখন এখন স্যাটেলাইট আছে, স্যাটেলাইট থেকে ইমেজ দেখে, পৃথিবীর ইমেজ দেখে আমরা ধারণায় পৌঁছে গেছি এবং প্রমাণিত যে পৃথিবী গোল। সুতরাং এই যে পৃথিবী গোল স্বতঃসিদ্ধ ভাবে আমরা এখন প্রমাণ পেয়ে গেলাম। কিভাবে পেলাম? স্যাটেলাইট একটি টেকনোলজির মাধ্যমে।
একটি ডিভাইসের মাধ্যমে, যে ডিভাইস এবং টেকনোলজি পর্যবেক্ষণ করে আমাদের অতীত পর্যবেক্ষণটাকে আরো দৃঢ়বদ্ধ করেছে। সুতরাং এই যে পর্যবেক্ষণ করলাম নতুন প্রযুক্তির মাধ্যমে, সেটি একটি পদ্ধতি, প্রক্রিয়া, যার মাধ্যমে বিজ্ঞানের ধারণাগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এতে হলো এক রকমের কথা। কিন্তু এছাড়া কি বিজ্ঞানের অন্য উপায় আছে? হ্যাঁ, আছে। যেমন আমরা যদি পিথাগোরাসের কথা ধরি, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত ক্ষেত্রের সমষ্টি অন্য দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র ফলের সমষ্টির সমান। এই ধারণাটি আমরা কিভাবে প্রমাণ করলাম, কিভাবে জানলাম? এটি হচ্ছে একটি এক্সিওম, স্বতঃসিদ্ধ ধারণা নিয়ে যুক্তি তর্ক দিয়ে আমরা এই ধারণায় উপনীত হলাম। অথবা অনেক সময় অঙ্কন করে আমরা সেটিকে ব্যাখ্যা দিয়ে ধারণাটাকে প্রতিষ্ঠিত করতে পারি। যেমন ত্রিভুজের দুই তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অঙ্কন করে আমরা সেটিকে প্রমাণ করি। এই ধরনের প্রমাণ যুক্তির মাধ্যমে প্রমাণিত হয়। এগুলো পর্যবেক্ষণ বলতে যা বোঝায়, আজকাল যে পদ্ধতির কথা আমরা বলে থাকি সেই পদ্ধতি অনুসরণ করে কিন্তু হয়নি। এটিকে বলা হয়, এটিও একটা পদ্ধতি। এই জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো, বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলোকে আমরা বলে থাকি থিওরেম। থিওরেম, যেটা বাংলায় করলে আমরা উপপাদ্য বলে থাকি। এটিও বিজ্ঞান, নিঃসন্দেহে বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের অংশ, কিন্তু যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত। এই জন্য অনেক সময় বলা হয় ম্যাথমেটিক্সকে, জিওমেট্রিকে, যে ফিলোসফি এবং ম্যাথমেটিক্স এখানে এসে মিশে যায়। কেন? ম্যাথমেটিক্স এর অনেকগুলো সিদ্ধান্ত যুক্তির উপর প্রতিষ্ঠিত। সেজন্য আমাদের সামাজিক জগৎটা একটু জটিল, কারণ এই জগতের আমরাও কোনো না কোনো ভাবে মানুষ, এই জগতের আমরাও মানুষ, এবং সমাজের মধ্যে যে আইন কানুন রীতিনীতি মূল্যবোধ আছে, সেই মূল্যবোধগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমরা সামাজিক ঘটনাকে ব্যাখ্যা করতে পারি, অনেক সময় ব্যাখ্যা করে থাকি। এই জন্য সামাজিক যে ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে, তার সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, সাংস্কৃতিক কারণ আছে। যখন এই কারণগুলো এবং কাজের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করব, সেটিও বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে যা বলেছি, যেমন গাছ থেকে ফল ছিঁড়লে মাটিতে পড়ে, মাটিতে পড়া হচ্ছে ঘটনা। কারণ কি? গ্রেভিটেশনাল ফোর্স। এই দুটোকে যখন আমরা সূত্র সম্পর্কিত করলাম, তখন সেটি একটি তত্ত্ব হয়ে গেল। সেই তত্ত্ব প্রয়োগ করে আমরা দুনিয়াটাকে বদল করছি, আমাদের লাইফটাকে কমফোর্টেবল করছি। ঠিক তেমনি সামাজিক জগৎটাকে অনেক সমস্যা আছে আমাদের, সেই সমস্যাটা হচ্ছে কতগুলো ইভেন্ট, ঘটনা। তার কারণ কি? অনেকগুলো কারণ থাকতে পারে, একটি দুটি 10টি কারণ থাকতে পারে। সেগুলোকে রিলেট করলে যদি পারি, কারণ হিসেবে দেখাতে পারি 1 2 3 এই ঘটনার জন্য দায়ী, তাহলে সেটি একটি বিজ্ঞান। কিন্তু সেটি একটু জটিল, কারণ যে মানুষটি এই গবেষণাটা করবেন, এই ধারণায় উপনীত হবেন, তিনি একজন মানুষ। তিনি নিজস্ব চিন্তা চেতনা দ্বারা নির্ধারিত। যেমন একটি উদাহরণ দিয়ে বলি, কার্ল মার্কস, প্রথিতযশা সমাজবিজ্ঞানী, তিনি থিওরি অফ ক্লাস স্ট্রাগলের কথা বলেছিলেন। থিওরি অফ ক্লাস স্ট্রাগলটা কি? শ্রেণীতে শ্রেণীতে সংগ্রাম হয় এবং এই সংগ্রামের মধ্যে দিয়ে সমাজ অর্থনীতি বদল হয়। আদিম সাম্যবাদ থেকে আমরা যদি বুঝে থাকি, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তিত হচ্ছে, সাম্যবাদ আসবে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে। এই যে শ্রেণী সংগ্রামের তত্ত্ব, থিওরি, এই থিওরিটা কার্ল মার্কস এটা তৈরি করেছেন। অধুনা অনেকে সেটা স্বীকার করতে চাইবেন না, চাইছেন না। কেন? কারণ কার্ল মার্কসের ধারণা ছিল সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হবে, শোষণহীন, বঞ্চনাহীন, রাষ্ট্রহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর করতে হলে আমাকে একটি তত্ত্ব নির্মাণ করতে হবে, যেই তত্ত্বের আলোকে আমি জনগণকে উদ্বুদ্ধ করে মানুষকে ওই লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য উপলব্ধ করতে পারি। এবং তিনি থিওরি অফ ক্লাস স্ট্রাগল তৈরি করলেন এবং এটাকে প্রচার করলেন। দুনিয়ার শ্রমিক মজুর এক হও স্লোগান দিলেন, কমিউনিস্ট পার্টি তৈরি করলেন এবং তাদেরকে প্রলুব্ধ করলেন, তাদেরকে মোটিভেটেড করলেন যাতে সাম্যবাদ প্রতিষ্ঠা করা যায়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন সমাজতান্ত্রিক দুনিয়ার পতনের পর এই ধারণাটি এখন বেমালুম সবাই ভুলে গেছে, এমনকি কমিউনিস্টরাও ভুলে গেছেন। তারাও এখন আর শ্রেণী সংগ্রামের কথা বলেন না। তাহলে এই যে শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এটি একটা মোটিভেটেড ওয়েতে তিনি করেছেন। তিনি নিজেই সেলফ মোটিভেটেড ছিলেন যে সাম্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য এই তত্ত্ব আমার জন্য একটি উপায় হিসেবে কাজ করবে। কিন্তু আসলে এই তত্ত্বটি ভুল। কারণ প্রতিটা মানুষ সমাজে, প্রচলিত সমাজে
আইন কানুন রীতিনীতি মূল্যবোধ দ্বারা তাড়িত হয়, এবং সেই আইন কানুন রীতিনীতি মূল্যবোধ দ্বারা তাড়িত হয় বলে সে যখন গবেষণায় বা যে কোনো চিন্তা চেতনা প্রকাশের কাজে নিয়োজিত থাকেন, তখন তার চিন্তা চেতনা ধ্যান ধারণাগুলো সেখানে প্রয়োগ করবার একটা সম্ভাবনা তৈরি হয়। সেখানে আর অবজেক্টিভিটি থাকে না। গাছ থেকে ফল ছিঁড়লে মাটিতে পড়ে, এটা আমার ইচ্ছা নিরপেক্ষ বিষয়। আমি ইচ্ছা করলে সেটা উপরে চলে যাবে না। প্রকৃতির ঘটনাগুলো সবগুলো ইচ্ছা নিরপেক্ষ বিষয়, কিন্তু জেনে প্রকৃতির ঘটনাগুলোকে জেনে তার উপরে প্রভাব বিস্তার করে আমরা তাকে পরিবর্তন করতে পারি। কিন্তু আমাদের এই সামাজিক জগৎটার ঘটনাগুলোকে আমি যেভাবে দেখি, অন্য পার্সপেক্টিভ থেকে আরেকজন দেখছেন, অন্য আউটলুক থেকে আরেকজন দেখছেন। ফলে ঘটনাটাকে দেখবার বিভিন্ন দৃষ্টিকোণ আছে। কোন দৃষ্টিকোণটা বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত সেটা বলা খুব কঠিন। সময় বলে দেয়, যেমন সময় বলে দিচ্ছে থিওরি অফ ক্লাসেসটা আসলে সত্য নয়। যেমন বার্টন রাসেল নিজে একটি বই লিখেছেন, ওয়াই আই এম নট এ কমিউনিস্ট। সেখানে তিনি প্রথমেই বলছেন আদিম সাম্যবাদী সমাজ অথবা প্রিমিটিভ কমিউনাল মোড অফ প্রোডাকশনের সোসাইটি, যেখানে শ্রেণী ছিল না, সেই শ্রেণীহীন সমাজ কিভাবে শ্রেণীর আরোপিত একটি সমাজে অর্থাৎ দাস সমাজে রূপান্তরিত হলো। কারণ এনশিয়েন্ট মোড অফ কমিউনাল মোড অফ প্রোডাকশনে তো শ্রেণী ছিল না, তাহলে সেখানে শ্রেণী সংগ্রাম ছিল না। আর শ্রেণী সংগ্রাম যদি সমাজ পরিবর্তনের নিয়ামক হয়, তাহলে সে সমাজ কেন পরিবর্তন হলো? এই প্রশ্ন তখন করলেন বার্টন রাসেল। পরবর্তীকালে আমরা দেখলাম সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে সেটি এখন সবাই এই তত্ত্বটাকে বেমালম একটা ভুল তত্ত্ব হিসেবে চিহ্নিত করছে, এমনকি সোশ্যালিস্টরাও সেটা মনে করেন। তাহলে গবেষণা, আমাদের যে সামাজিক গবেষণা করি, সে গবেষণায় প্রথমত হচ্ছে আমরা অনেকটা অনুমানের উপরে প্রথমে একটা ধারণা নির্ধারণ করি, এবং কিছুটা মোটিভেটেড হয়ে আমরা ধারণাগুলো বা যেটাকে আমরা অনেক সময় একাডেমিক্যালি হাইপোথিসিস বলে তৈরি করে থাকি। এবং আমার গবেষণার মূল উদ্দেশ্যটাই হচ্ছে সে হাইপোথিসিসটাকে প্রতিষ্ঠা করা। সুতরাং আমার প্রতিটি অ্যাক্টিভিটিজের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করবার একটা লক্ষণ থাকতে পারে। এবং সেই জন্য দেখা যায় সমাজ বিজ্ঞানের গবেষণা বেশি, বেশি মানে একেবারে প্রাথমিক কালে কম ছিল। যেমন আমি কিছুক্ষণ আগে বলি যে পৃথিবী গোল, সেটি প্রমাণ করবার জন্য আমাদের খুব বেশি যুক্তি ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কিন্তু এখন আমাদের টেকনোলজি আছে, টেকনোলজি দিয়ে তা প্রমাণ করতে পারছি। পৃথিবী যে তার সূর্যের চারিদিকে ঘুরে 365 দিনে, সেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে। আমাদের কাছে টেকনোলজি আছে বলে এগুলো আমরা প্রমাণ করতে পারছি। অর্থ হচ্ছে যে তাহলে গবেষণা আগে না পদ্ধতি আগে, বিজ্ঞান আগে না গবেষণা পদ্ধতি আগে বা গবেষণা আগে? আসলে আমাদের প্রত্যেকের জীবন যাত্রা কোনো না কোনো ভাবে আগে বিজ্ঞান স্বতঃসিদ্ধ ধারণার উপর প্রতিষ্ঠিত। যখন বৃষ্টি হয় তখন ছাতা নিয়ে বেরোই, যখন বৃষ্টি হয় না তখন ছাতা নিয়ে বেরোই না। আমরা শীতকালে ছাতা নিয়ে বেরোই না, কিন্তু বর্ষাকালে ছাতা নিয়ে বেরোই। যদিও এখন দেখা যাচ্ছে আকাশটা একেবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কারণ ঋতু সম্পর্কে আমার ধারণা আছে। এই যে ধারণাটা, এই ধারণাটাই হচ্ছে একটা, যদিও এটা আহ অনুমানের উপরে, কিন্তু এটা হচ্ছে প্রমাণিত সত্য। এই সত্যটা হচ্ছে শুধুমাত্র পর্যবেক্ষণ, দীর্ঘকালের পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, খুব সরল ভাবে প্রতিষ্ঠিত। কিন্তু আজকাল আবহাওয়া অফিস প্রমাণ করে যে কিভাবে আবহাওয়া পরিবর্তন হয়, কখন বর্ষা নামবে, কখন তুফান হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কেন? প্রযুক্তি আছে বলে। সুতরাং আমাদের সমাজ আর অর্থনীতি যত বদলাচ্ছে, আমাদের নতুন নতুন ধ্যান ধারণা আসছে, নতুন প্রযুক্তি আসছে, সেগুলোকে প্রয়োগ করে আমরা নতুন নতুন ধারণা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও তাই। সেই জন্যই আমরা বলে থাকি যে সমাজ বিজ্ঞানের পদ্ধতি অনেক, কিন্তু ফল বা ফ্রুট খুব কম। হাজারো সমাজ বিজ্ঞানের গবেষণা হয়েছে, কিন্তু খুব গবেষণাই প্রয়োগ করে সমাজ আর অর্থনীতিকে বদলাতে পেরেছে। সুতরাং গবেষণা আগে, বিজ্ঞান আগে না গবেষণা আগে? আসলে আমাদের ধ্যান ধারণাগুলো আগে, এবং পরে পদ্ধতিগুলো বিভিন্ন সময়ে আমরা আহ প্রযুক্তিগত উন্নয়ন বা জ্ঞানগত ধ্যান ধারণাগত উন্নয়নের ফলে সেগুলোকে হাতে নিয়ে আমরা গবেষণা করে থাকি, এবং এটি হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা বলতে পারি যে আহ, আমাদের সামনে যেসব গবেষণা পদ্ধতি প্রতিদিন নতুন নতুন আকারে আমাদের সামনে আবির্ভূত হচ্ছে, সেই গবেষণা পদ্ধতির চেয়ে বড় কথা হচ্ছে আমাদের অনুমান। যেমন যেটাকে অনেক সময় আমাদের ম্যাক্স ওয়েবার বলেছেন বাস্টেহ্যাম,
হ্যাঁ, আইডিয়াল মেথড, অর্থাৎ আমাদের অনুমান, প্রজ্ঞা অনেক সময় যথার্থভাবে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ধারণা বা গবেষণার আহ, যেটা গবেষণার আগে বিজ্ঞানের যে স্বতঃসিদ্ধ ধারণা, সেই ধারণা হিসেবে প্রতিষ্ঠা পায়। পরে গবেষণা পদ্ধতি দিয়ে আমরা সেগুলোকে প্রমাণ করবার চেষ্টা করি। যেমন পরিসংখ্যান যদি না থাকতো, পরিসংখ্যানিক বিজ্ঞান যদি না থাকতো, পরিসংখ্যান পদ্ধতির মাধ্যমে কার্য এবং কারণের মধ্যে অ্যাসোসিয়েশন তৈরি করতে পারতাম না। আমরা জানি আজকাল বিজ্ঞান যে প্রধান কাজটি করে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা, একটি ঘটনা তার কারণ এই দুটোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য স্ট্যাটিস্টিক্যাল মেথড একটি মেথড, যে মেথড দিয়ে আমরা গবেষণার কর্মফলটাকে প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু এটি যখন ছিল না, তখন যে বিজ্ঞান ছিল না, এ কথা বলবার কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে।